হ্যালো ভিউয়ার্স, অজিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রিতে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 3 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, লোক নৃত্য কীভাবে বাংলার সংস্কৃতি বুঝতে সাহায্য করে। এসিসি 3 পেপারের এই প্রশ্নটি 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আবার এই প্রশ্নটি তোমাদের অনেকের কলেজে প্রজেক্ট হিসেবে দিয়েছে। দেখো, বাংলার লোক নৃত্যের দ্বারা কিভাবে বাংলার লোক ইতিহাস সার্থকভাবে পরিবেশিত হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু প্রজেক্ট হিসেবে দিয়েছে, তো এর উত্তর এবং 10 নম্বরের এই প্রশ্নটির উত্তর, লোকনৃত্য কিভাবে বাংলার সংস্কৃতি বুঝতে সাহায্য করে, এই দুটি প্রশ্নের উত্তর একই হবে। মূল প্রশ্ন হচ্ছে লোকনৃত্য, এর উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। যেভাবে উত্তরটি লিখবে দেখো, নৃত্য বা নৃত্যকলার ইংরেজি প্রতিশব্দ ড্যান্স এসেছে প্রাচীন ফরাসি শব্দ ড্যান্সার থেকে, যা মূলত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গিকে বোঝায়। নাচ বা নৃত্য হলো দৈহিক প্রতিভঙ্গিমা, তবে তা প্রতিদিনের ব্যবহার জীবনের প্রতিভঙ্গিমা নয়। এ প্রকাশভঙ্গি সামাজিক, ধর্মীয় বা মনোরঞ্জনের ক্ষেত্রে দেখা যায়। এতে আছে গতি, মুদ্রা, সংযম ও ছন্দ। প্যারা করে দেখো, নৃত্যকলা শিল্পের এমন একটি শাখা যা খুব সম্ভবত প্রাচীনতম। প্রাচীন সভ্যতার বিভিন্ন নিদর্শন হিসেবে নানা বস্তু পাওয়া গেলেও নৃত্যের তেমন কিছু পাওয়া যায় না। তবে প্রাচীন জনপদের বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে নাচ প্রচলিত ছিল, তার প্রমাণ পাওয়া যায়। মিশরীয় দেওয়াল চিত্রে ও ভারতীয় গুহা চিত্রে নৃত্যকলার ব্যবহার যুগ যুগ ধরে বংশ পরম্পরায় চলে আসছে। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানে নাচের এই ব্যবহার ব্রাজিলীয় সংস্কৃতি থেকে শুরু করে ভারতীয় সংস্কৃতি পর্যন্ত বিস্তৃত। লোক সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া এই লোক নৃত্য কলাই হচ্ছে লোকনৃত্য। লোকনৃত্য নৃত্যকলার অন্তর্ভুক্ত হলেও কিছু বৈশিষ্ট্যের কারণে তা শাস্ত্রীয় বা ক্লাসিক নৃত্য থেকে কিছুটা আলাদা। লোকনৃত্য ছন্দের কঠোর নীতি খুব একটা অনুসরণ করে না। ক্লাসিক নৃত্যের তুলনায় লোকনৃত্য সংযম ও ছন্দের অভাব রয়েছে, কারণ এতে মুদ্রার ব্যবহার খুব একটা নেই। লোকনৃত্যে গতি, ছন্দ, অঙ্গ কৌশল অনেকটা বাস্তব জীবনের কাছাকাছি। প্যারা করে, শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে পোশাক ও সাজসজ্জা একটি অপরিহার্য বিষয়, কিন্তু লোকনৃত্যের ক্ষেত্রে পোশাক তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। লোকনৃত্য সাধারণত দলবদ্ধভাবে পরিবেশিত হয়, কারণ জীবনচক্রের গতিময় দলবদ্ধ আচরণই লোকনৃত্য বা পল্লী নৃত্যের অনুপ্রেরণা। লোকনৃত্যের বৈচিত্র্যেও বাংলা একইভাবে সমৃদ্ধ। ছৌ নাচ, ঝুমুর, বৃতা, টুসু, নাচনি ইত্যাদি বাংলার বিখ্যাত লোকনৃত্য। এখন এই লোকনৃত্যগুলি এবার পয়েন্ট ধরে ধরে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে রয়েছে ছৌ নাচ। পুরুলিয়া জেলার ছৌ নাচের খ্যাতি বাংলা তো বটেই, এমনকি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিদেশেও। মুখোশ ও রং বেরঙের পোশাক পরে ছৌ শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অন্য নাচের থেকে ছৌ এর শিল্পকলা একেবারে আলাদা। এই নাচের ভঙ্গি মার্শাল আর্টকে মনে করিয়ে দেয়। ছৌ নাচের বেশ কিছু নিজস্ব ভঙ্গি রয়েছে, যেমন দানব চাল অর্থাৎ দানব বা রাক্ষসের নৃত্য, দেব চাল দেবদেবীদের মতো নৃত্য, পশু চাল পশুর মতো নৃত্য, বাঘ চাল বাঘের মতো নৃত্য, ময়ূর চাল, হরিণ চাল ইত্যাদি। রামায়ণ, মহাভারত ইত্যাদি জনপ্রিয় পৌরাণিক কাহিনী ছৌ নাচের বিষয়বস্তু। আদিবাসীদের শুভ অনুষ্ঠান, বিবাহ, বিভিন্ন দেবদেবীর আরাধনা, বর্ষার আহ্বান প্রভৃতি ক্ষেত্রে ছৌ নাচ পরিবেশন করা হয়। সন্ধ্যাবেলায় এই নাচের আসর বসে, রাত যত বাড়ে আসর তত জমে ওঠে। এই নাচের শিল্পীদের শিল্পসত্তার পাশাপাশি শারীরিক শক্তিও থাকা প্রয়োজন। সংস্কৃত ছায়া থেকে ছৌ কথাটি এসেছে বলে অনেকে মনে করেন, যদিও বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। ছৌ শিল্পের স্রষ্টা পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া, তার বাড়ি পুরুলিয়া বাগমুন্ডার মুখোশ গ্রাম নামে পরিচিত চারিদা গ্রামে। এরপরে দেখো রয়েছে ঝুমুর নাচ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মেদিনীপুর অঞ্চলের আদিবাসীদের মধ্যে জনপ্রিয় নাচ গান হলো ঝুমুর। অসমের আদিবাসীদের মধ্যেও এই নাচের প্রচলন রয়েছে। অল্প বয়সী মেয়েরা পায়ে ঝুমুর পরে দল বেঁধে নাচ করে। ছেলেরা মাদল বাঁশি, বয় করতাল বাজিয়ে গানে তাল দেয়।
মেয়েরা একে অপরের কোমর ধরে সেই গান বাজনার তালে তালে নাচ করে। কোনো ধর্মীয় অনুষ্ঠান, বর্ষার আহ্বান বা কোনো শুভ কাজের সময় ঝুমুর নাচ গান করা হয়ে থাকে। ঝুমুর গানের ভাষায় সাধারণত দৈনন্দিন জীবনযাত্রা, সুখ দুঃখ ইত্যাদির প্রভাব থাকে। এরপরে রয়েছে দেখো বৃতা নাচ। বাংলার গ্রামগঞ্জের সন্তানহীন মহিলারা বহুদিন পর সন্তান লাভের পর দেবদেবীদের কাছে কৃতজ্ঞতা জানাতে দল বেঁধে বৃতা নাচ করেন। আবার গুটি বসন্ত ইত্যাদি রোগের থেকে পরিবারের লোকজন সুস্থ হলেও মহিলারা এই নাচ করে থাকেন। গ্রামে মহিলারাই শুধুমাত্র এই নাচে অংশগ্রহণ করতে পারেন। টুসু নাচ। বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুরের আদিবাসী সম্প্রদায়ের টুসু পরবে এই নাচ হয়ে থাকে। মকর সংক্রান্তির সময় টুসু পরব হয়। পৌষ মাসের বিকেলবেলায় ধর্মীয় রীতি মেনে গ্রামের অল্প বয়সী মেয়েরা দল বেঁধে টুসু নাচ নেচে থাকে। আসলে ফসল ফলানোর কৃতজ্ঞতায় আদিবাসীরা তাদের ভগবান টুসুর মূর্তি গড়ে পূজা করে থাকে। এই পরবের নামই টুসু পরব। আর এই পরবে যে নাচ গান হয় তা টুসু নাচ বা গান নামে পরিচিত। এরপরে দেখো নাচনি। নাচনি নৃত্যের উৎপত্তি পুরুলিয়ার বাঘমুন্ডি এলাকায়। স্থানীয় প্রথা অনুযায়ী ছোট ছোট মেয়েদের নাচের গুরুর কাছে বেচে দেওয়া হয়। তাদের প্রশিক্ষণ দিতে নৃত্যশিল্পী তৈরি করেন নাচের গুরুরা। এই সমস্ত গ্রাম্য শিল্পীদের বলা হয় নাচনি। তাদের নাচকে বলা হয় নাচনি নৃত্য। গ্রামগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে এই নাচ হয়ে থাকে। এরপরে দেখো রয়েছে রায় বেশে নাচ। কোচবিহার, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম জেলার জনপ্রিয় নাচ হলো রায় বেশে। এই নাচ পুরুষরা পরিবেশন করে থাকেন। একটি বড় বাঁশ নিয়ে বিভিন্ন রকম ভঙ্গিতে এই নৃত্য করা হয়ে থাকে। নাচের সময় শিল্পীরা তীর ছোড়া, বর্ষা ছোড়া ও তলোয়ার খেলার অভিনয় করে থাকেন। শিল্পীদের ডান পায়ে ঘুমুর পরা থাকে। ঢোল ও কাশির তালে এই নাচে নাচেন শিল্পীরা। সাঁওতালি নৃত্য। ভারতের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সাঁওতালরাও অন্যতম। পশ্চিমবঙ্গে ও ঝাড়খণ্ডে সব থেকে বেশি সাঁওতাল বসবাস করেন। সাঁওতালদের নাচ অন্যান্য নাচের থেকে সম্পূর্ণ আলাদা। এদের নিজস্ব সঙ্গীত রয়েছে। চাঁদনি রাতে মাদল বাজিয়ে সাঁওতালি নাচের আনন্দ উপভোগ করার অনুভূতি আলাদা। এরপরে দেখো রয়েছে লাঠি নাচ। বাংলা লোকনৃত্যের এক উল্লেখযোগ্য নাচ হলো লাঠি নাচ। মহরমের সময় 10 দিন ধরে এই লাঠি নাচ হয়ে থাকে। মূলত লাঠি নিয়ে এই নাচ করা হয় বলে এর নাম লাঠি নাচ। এই নাচে রাগ, দুঃখ, ব্যথা, কষ্ট, ভালোবাসা সব ধরনের মনোভাব খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। মহরমের সময় অল্প বয়সী ছেলেরা দল বেঁধে এই নাচ পরিবেশন করে। এরপরে দেখো রয়েছে খ্যামটা নাচ। আজ থেকে প্রায় কয়েক দশক আগেও খ্যামটা নাচ বাংলায় জনপ্রিয় ছিল। মহিলা নৃত্যশিল্পীরা দল বেঁধে এই নৃত্য পরিবেশন করতেন। জমিদার বাড়ির অনুষ্ঠান, বারোয়ারি অনুষ্ঠান, দুর্গাপুজো, দোল প্রভৃতি উৎসবে খ্যামটা নাচের চাহিদা ছিল ব্যাপক। রাধাকৃষ্ণের লীলা ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে খ্যামটা নাচের অঙ্গ। করম নাচ। করম নাচ হলো ফসল কাটার নাচ। গ্রাম বাংলায় ফসল কাটার আগে মহিলা পুরুষ নির্বিশেষে এই নাচ করে থাকেন। মহিলা ও পুরুষদের দুটি আলাদা দল থাকে। পুরুষদের মধ্যে একজন প্রধান থাকেন। তার হাতে একটি বড় তাল পাতার বা হাত পাকা থাকে। তিনি সেটি দিয়ে পাকা ফসলে হাওয়া দিতে থাকেন। ফসল পাকার আনন্দে সকলে নৃত্য করেন। এই নাচ সাধারণত মঞ্চে বা কোনো অনুষ্ঠানে পরিবেশন করা হয়। এরপরে দেখো রয়েছে কাঠি নাচ। কাঠি নাচ প্রকৃতপক্ষে রণপা নাচ। রণপার উপর দাঁড়িয়ে পুরুষ শিল্পীরা এই নাচ পরিবেশন করেন। এই নাচ যথেষ্ট বিপজ্জনক। এর জন্য দীর্ঘদিনের অনুশীলন প্রয়োজন। তো দেখো বাংলার লোকনৃত্য সম্পর্কে যদি 10 নম্বরের প্রশ্ন দেয়, তোমাদের যেটা সাজেশন আমি দিয়েছি তার উত্তর কিন্তু এই পর্যন্তই লিখতে হবে। আবারও বলছি, 10 নম্বরের জন্য বাংলার লোকনৃত্যের উপরে যে প্রশ্ন রয়েছে সাজেশনের প্রথম প্রশ্ন, তার উত্তর তোমরা এই পর্যন্ত লিখবে। এখন এই প্রশ্নটি তোমাদের অনেকের কলেজে প্রজেক্ট হিসেবে দিয়েছে। সেক্ষেত্রে এর উত্তরের সাথে আরও কিছুটা যোগ করতে হবে। সেই অংশটা আমি এরপরে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো বাংলার লোকনাট্য, এই জায়গা থেকে কিন্তু প্রজেক্টের অংশ যারা লিখবে তারা এই পুরোটাই লিখবে। আর যারা 10 নম্বরের কোশ্চেন অ্যান্সারের জন্য পড়বে, প্রত্যেকেরই পড়তে হবে 10 নম্বরের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলার লোকনৃত্য। সেক্ষেত্রে তোমরা এই পর্যন্তই কিন্তু এর অ্যান্সারটা 10 নম্বরের জন্য পড়বে। আর প্রজেক্টের জন্য পুরো অ্যান্সারটাই লিখবে এবং তার বাকি অংশটা বলছি। যাত্রাপালা, পুতুল নাটিকা, পালাগান ইত্যাদি বাংলার লোকনাট্যের অন্তর্গত। অর্থাৎ লোকনৃত্যের সাথে লোকনাট্য এখানে জুড়তে হবে। যাত্রা, বাংলার লোকনাট্যের প্রধান হলো যাত্রা। সংলাপ, নাচ, গান, অভিনয় সবকিছু সংমিশ্রণ হলো যাত্রা। পূর্বে পৌরাণিক কাহিনী, আধ্যাত্মিক কাহিনীর মাধ্যমে জনজাগরণ, সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে যাত্রার ভূমিকা ছিল
অগ্রগণ্য। আনুমানিক ষষ্ঠদশ শতকে ভক্তি আন্দোলনের সময় উৎপত্তি হয় যাত্রার। প্রথম শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা নিয়ে যাত্রা রচিত হয়। জয়দেবের গীত গোবিন্দ, চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে অনুপ্রাণিত হয়ে যাত্রার সৃষ্টি। পরবর্তীকালে রামায়ণ, মহাভারত সহ পুরাণ, মহাকাব্য, ঐতিহাসিক বিষয়বস্তু ও যাত্রার অন্তর্ভুক্ত হয়েছে। তারও পরে যাত্রার সামাজিক বিষয়, রাজনীতি ইত্যাদির প্রবেশ ঘটেছে। এরপরে দেখো রয়েছে পুতুল নাটিকা বা পুতুল নাচ। তোমরা বাংলার লোকনৃত্য হিসাবে এগুলো লিখতে পারো অল্প অল্প করে। দেখো, বাংলার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ হলো পুতুল নাটিকা বা পুতুল নাচ। সাধারণত কাঠ দিয়ে তৈরি পুতুলগুলিকে বিশেষ পদ্ধতিতে সুতো বা বাঁশের কঞ্চি দিয়ে বাঁধা হয়। রঙিন কাপড় ও শ্বাস পোশাক পরিয়ে পুতুলগুলিকে সাজানো হয়। পুতুলের পা থাকে না, পরিবর্তে বাঁশের কঞ্চি কাঠামো থাকে। পর্দার বাইরে থেকে শিল্পীরা পুতুলের বাঁধা দড়ি বা কঞ্চি টেনে নানা পদ্ধতিতে সেগুলিকে নাড়ান। বাচিক শিল্পীদের সংলাপ ও গান এবং তার সঙ্গে পুতুল শিল্পীদের কারুকার্যে নাটক জমে ওঠে। মূলত ধর্মীয়, ঐতিহাসিক, সামাজিক গল্প নিয়েই পুতুল নাটক লেখা হতো। বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে নাটকের পটভূমিরও যথেষ্ট পরিবর্তন হয়েছে। পালাগান অনেকটা গীতিনাট্যের মতো। কোনো ঘটনা বা গল্পকে সুর দিয়ে গানের আকারে প্রকাশ করাই হলো পালাগান। ধর্মীয়, সামাজিক, ঐতিহাসিক প্রেক্ষাপটে পালাগান লেখা হতো। বিষহরা পালা। জলপাইগুড়ি জেলায় জনপ্রিয় অনুষ্ঠান এই বিষহরা পালা। মূলত মনসামঙ্গল কাব্যকে নাটকের আকারে মঞ্চস্থ করা হয়। চাঁদ সওদাগর, বেহুলা লক্ষিন্দার, দেবী মনসা প্রভৃতি চরিত্রগুলি বিষহরা পালার মূল আকর্ষণ। এরপরে দেখো রয়েছে আলকাপ। নাচ গান নাটকের সংমিশ্রণ হচ্ছে আলকাপ। মুর্শিদাবাদ, মালদা, বীরভূম ও বাংলাদেশের রাজশাহীতে বেশ জনপ্রিয়। বিহারের দুমকা, পূর্ণিয়া, ঝাড়খণ্ডেও এই আলকাপের প্রচলন রয়েছে। আল কথার অর্থ কাব্যাংশ, আর কাপ কথাটি এসেছে কাব্য থেকে। 10 থেকে 12 জনের একটি দল আলকাপ পরিবেশন করে। দলের প্রধানকে বলা হয় সরকার বা গুরু। আলকাপ 5টি পর্বে পরিবেশিত হয়। এগুলি হলো আসর বন্দনা, ছড়া, কাপ, বৈঠকি গান ও খ্যামটা পালা। গ্রাম্য সামাজিক বিষয় আলকাপের মূল প্রেক্ষাপট। এরপরে দেখো শেষ যে পয়েন্টটা রয়েছে, ডোমনি। মালদা জেলার জনপ্রিয় লোকনাট্য ডোমনি নিতান্তই পাড়া গেয়ে নাটক। গরিব মানুষের দৈনন্দিন বিষয় এই লোকনাট্যের মূল বিষয়বস্তু। তো এই ছিল বাংলার লোকনৃত্য, তার উপরে 10 নম্বর এবং কলেজের প্রজেক্টের জন্য যে 1000 ওয়ার্ডের অ্যান্সার সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।